নমস্কার, বঙ্গকণ্ঠে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা অনেক দিন পর আমাদের নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর দেবপ্রসাদ কর। নমস্কার। আজকে আমরা যেই আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তার থেকে একটু দূরে সরে গিয়ে আপনার কাছে একটু কয়েকটা বিষয় সম্বন্ধে জানা আমাদের খুব ইচ্ছা আছে। সেটা হচ্ছে যে এই যে হঠাৎ করে আমাদের শোনা যাচ্ছে যে আমাদের যেটা বর্তমান সরকার আছেন, কেন্দ্রীয় সরকার, তারা বলছেন যে জাতীয় জনগণনা করবেন। তো জাতীয় না, জাতিগত জনগণনা করবেন। তো হঠাৎ করে তারা রাজি হচ্ছিলেন না, এখন তারা হঠাৎ করে রাজি হলেন। কোনো পলিটিক্যাল কোনো ইস্যু আছে নাকি এটা সত্যিকারে হওয়া দরকার? আমাদের লাভ কি আছে তাতে? আদৌ আমরা এটাতে কোনো রকমভাবে করে উপকারিতা হবে না, বা এটা দরকারই কি দরকার ছিল সেটাও আমি বুঝতে পারছি না। আমাদের দর্শকবৃন্দদেরকে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন তাহলে আমাদের একটুখানি বুঝতে সুবিধা হয়। আমাদের মহামন্ত্র ভারত আমাদের অস্তিত্ব, বাংলা আমাদের হৃদয়, এই স্মরণ করে আজকের বিষয়ে দুটো কথা বলছি। জাতিগত জনগণনায় রাজনৈতিক লাভ কি, কিংবা কি উপকার হতে পারে সেসব আমাদের নাগালের বাইরে, জানি না ভারত সরকার কেন করেছে। আমাদের দৃষ্টিতে কিছু ধরা পড়ছে না। আমাদের বিচার্য বিষয় হলো জাতিগত জনগণনা কি আমাদের ভারতীয় সংস্কৃতির অনুযায়ী, এটা কি কোনো ঐতিহাসিক বিবর্তনের পথ ধরে হাঁটা, নাকি হঠাৎ করে আলটপকা একটা উটকো কথা। এখন যারা এইসব নিয়ে আগে অনেক চেঁচামেচি করছিলেন, তারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস সম্পর্কে কতটা তাদের ধারণা আমার সন্দেহ আছে। কিন্তু ভারত সরকার যেখানে বলছেন সেটার তো অনেক বেশি মহিমা আছে, তার একটা মানে গুরুত্ব আছে তার। কাজেই সেই সম্পর্কে দুটো কথা তো বলতেই হয়। জাতি আমাদের একটাই, ভারতীয় জাতি। এর মধ্যে আমরা ভারতীয় আর্য জাতি, আমরা সবাই আর্য, এবং এর মধ্যে অন্য কোনো জাতি আমাদের নেই। এই জাতি কথাটা ইন্ট্রোডিউস হয়েছে আজকালও কোথাও কোথাও বলা হয় কি, আগে মাঝখানে বেশি বলা হতো, আজকাল কম। কাস্ট কি? কাস্ট শব্দটাই তো পর্তুগালি ভাষা থেকে এসছে। আমাদের দেশে এরকম কিছু ছিলই না, কাজে ওটা একটা উটকো ঝামেলার মতন বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোনো জাতিভেদ, জাতি বৈষম্য এসব কিছু ছিল না। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে বর্ণভেদ। বর্ণভেদ কিন্তু বংশানুক্রমিক নয়। কে কোন বংশে জন্মেছে তাতে তার বর্ণ নির্দিষ্ট হবে তা নয়। এটা তার কর্ম অনুসারে, সে কি কাজ করছে, সে কি কাজে তার মানে দক্ষতা আছে, সহজাত দক্ষতা আছে, তার স্বভাবজাত, তার উপরে তার বর্ণ নির্দিষ্ট হতো। এবং আমরা ভগবদ্গীতায় এর সমর্থন দেখতে পাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশান শূদ্রানঞ্চ পরন্তপ। পরন্তপ মানে অর্জুন। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের মধ্যে কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবের গুণই। শব্দগুলো তো বাংলাই, সংস্কৃত আর বাংলাতে একই। তো কর্মাণি প্রবিভক্তানি, কর্ম অনুযায়ী তাদের মধ্যে আমি বিভাজন রাখি, এবং সেই বিভাজন তার স্বভাব। কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবের গুণই। স্বভাব কথাটা আমরা ভালোভাবেই বুঝি। একটা ছেলে ছোটোবেলা থেকে সে নাটবল্টু খুলতে ভালোবাসে, সে কিছু খেলনা পেলেই খুলে ফেলে, বলে ওর তো, আমরা তো ইংরেজি ছাড়া কিছু বলতে পারি না। হ্যাঁ, আর স্বভাবটা হবে না বলে বলে ওর একটা ন্যাক আছে, একটা অ্যাপটিচিউড আছে, মানে ওই দিকে তার একটা স্বভাবগত দক্ষতা আছে।
হ্যাঁ, তো কাজে ওইদিকে তার যেহেতু ঝোঁকটা রয়েছে, সেহেতু আমরা চেষ্টা করব যে একে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হোক, হ্যাঁ, কিংবা একে এত দর্শনের দিকে তার ঝোঁক, এসব তাকে ওই পড়ানো হোক, সে অধ্যয়ন নিয়েই থাকুক, পড়াশোনা নিয়েই থাকুক। এইটাই তো আমরা আজও বলি, এবং এটা তখন থেকে ছিল। কর্ম অনুযায়ী কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভাবের গুণই, তার নিজ নিজ স্বভাবের প্রভাব অনুযায়ী ভাগ করা হয়েছে গুণ, গুণ অনুযায়ী। গুণ কথাটা বলা হয়, আসলে এই জীবজগৎ তো প্রকৃতি থেকে জাত, তা প্রকৃতির গুণ রয়েছে। গুণ দৈর্ঘ্য প্রস্থ ভেদও কিন্তু গুণ, এরকম নানা রকম গুণ আছে। কেউ গুণাতীত নয়, মানে গুণের অতীত কেউ নয়, সবাই গুণের মধ্যে আছে। সেই গুণ অনুযায়ী তার বিভাজন করা হয়েছে, সেই অনুযায়ী তারা কাজে যাবেন। এবং কি কি কাজে যাবেন, কি কি তার বৈশিষ্ট্য, এগুলো আছে। সমদমস্তপন শৌচং ক্ষান্তিরাজর্বমেব চ জ্ঞানং বিজ্ঞানমস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। মানে যিনি কিনা সম, দম মানে নিজের ইন্দ্রিয় সংযম, মনের সংযম, সব কিছুই যিনি রাখতে পারেন, এবং যার মধ্যে স্বভাবজাত হচ্ছে ক্ষমা, হ্যাঁ, নানা রকম দুর্দৈবতেও যিনি অবিচলিত থাকেন, তিনি জ্ঞান, বিজ্ঞান, বিশেষ রূপে জ্ঞাত হওয়া, এবং আস্তিক্যম মানে এই জগৎ প্রপঞ্চকে এমন কিছু না ভাবা যে এটা চলেছে, আমি জন্ম নিয়েছি, যা পারো করো, যা পারো করো, 2 দিন বাদেই তো শেষ। এটা একটা পাশ্চাত্য চিন্তাধারা আছে, আমাদের ছিল। চার্বাকেরা বলতেন ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত, দেহাত্মবাদের কথা বলতেন। তারাও আমাদের প্রেমিসের মধ্যে আছে, কিন্তু সেটাও একটা দর্শন, কিন্তু ওরকম কিছু নয় যে চলো চলো অন্যের পরোয়া করে কী হবে, এটা তা ছিল না। এবং মানে আমাদেরকে ওই জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং, এটাকে ব্রহ্মকর্ম বলে ধরা হচ্ছে, এবং সমদমস্তপ ইত্যাদি ইত্যাদি। এরকম কৃষি বাণিজ্যং গৌরক্ষণ, কৃষি বাণিজ্য গৌরক্ষণ মানে গৌরক্ষা, কৃষি বাণিজ্য ইত্যাদি, এগুলো কি, এগুলো বৈশ্যকর্ম স্বভাব, যার নিজের মধ্যে ওইটা আছে। কিছু ছেলেপিলে আছে না, ছোটোবেলা থেকে সে একটা কী করে দোকান একটা করে ফেলে, কী করে ফেলে, তার পকেটে তেমন কিছু নেই কিন্তু করে ফেলেছে, তার একটা ইনক্লিনেশন আছে এইভাবে। তাদেরকে আমরা বলি এদের ভেতরে বৈশ্যকর্ম আছে। পরিচর্যাত্মকম কর্ম, যারা পরিচর্যা করে মানে সেবা ইত্যাদি, হ্যাঁ, নার্সিং স্টাফ কিংবা আমরা যেমন ডাক্তার, তার মধ্যে একটা ইনহেরেন্ট সেবা আছে। ওটা বাদ দিয়ে খালি পয়সা লাগে করলে পরে তো আমি স্বধর্ম বিচ্যুত হলাম। স্বধর্মে থাকলে সেবাটাই আমার লক্ষ্য হওয়া উচিত, বাকি সমাজের দায়িত্ব আমাকে বাঁচিয়ে রাখবে, আমি বেঁচে থাকবো। হ্যাঁ, তো তেমনি পরিচর্যাত্মক কর্ম যারা করেন তারা হলেন শূদ্র, তাদের স্বভাবজ হচ্ছে পরিচর্যার কাজে। আর এই যে ইয়েগুলো গুণগুলো বলা হলো, এই অনুযায়ী বিভাজন। কাজে কেউ কোনো বংশে জন্ম নিলে ব্রাহ্মণও হয় না, শূদ্রও হয় না, বৈশ্যও হয় না। কাজে এটাকে জাতি বলে দেখে দিয়ে আবার যদি এটা ইয়ে করা হয়, গণনা করে আবার এটাকে সিলমোহর দেওয়া হয়, এবং প্রতিটি ফর্মে যদি বারবার এটা লেখা হয়, তাহলে সেটা অশাস্ত্রীয় হবে, এটা ভারতীয়তার বিরোধী হবে। হ্যাঁ, কিন্তু একটা বিষয় আছে যে এই যে জাতিগত যে যত বিষয় আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন গ্রামাঞ্চলেও দেখি জাতিগতভাবে বিভিন্ন রকমের দাঙ্গা ফাসাদ, অনেক ধরনের অনেক কিছু হয়, ছুত অছুত, এরকম বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। তো সেটা তো মানে সেটাও এমন নয় যে আমাদের এটা নতুন এসেছে, এটা বহু কাল ধরে এই জিনিসগুলো মানে শুরু হয়ে গিয়ে মানে এখন এইটাই এরকম হয়ে গেছে যে এটা ছাড়া কেউ চলতেই পারবে না, এখন এরকম একটা জায়গা চলে আসে। তো সেই জায়গাটার থেকে সরে দাঁড়িয়ে আবার মানে সবাই যে আমরা একসাথে, সেটা
রিসেন্টলি আমরা অনেক সময় দেখেছি যে অনেকে বলেছে যে না বিভিন্ন কোনো রকম, যেরকম যেটা বললাম আমি প্রথমেই, যে প্রথম দিকে আমাদের বর্তমান সরকার বললেন, কেন্দ্রীয় সরকার, যে জাতিগত প্রথা হতে পারে না, গণনা হতে পারে না, আমাদের ভাগ করার কোনো দরকার নেই। আবার হঠাৎ করে সেই ভাগের বিষয়টাই চলে আসছে। মানে একটা যতই হোক জাতিগত যদি জনগণনা করা হয়, সেখানে একটা ভাগ তো আমি বুঝে যাচ্ছি যে হ্যাঁ এইভাবে করে আমাকে জাতিগুলো দিয়ে আমাকে ভাগ করা হচ্ছে, তো সেটাও তো একটা বড় ইফেক্ট হতে চলেছে। তা তো বটেই, সেটা তো রাজনীতির ব্যাপার, সেটা আজকের বিষয়ের মধ্যে আমাদের পড়ে না। আর রাজনীতি কেন কীভাবে করেছেন কেন্দ্রীয় সরকারই বোঝেন, ভারত সরকারই জানেন, কিন্তু এটা অশাস্ত্রীয়, এটা ভারতীয় সংস্কৃতির অনুসরী নয়। কারণ আমাদের যে জাতি বর্ণ বিভাজন যেটা, সেটা অনড়চল না। আমাদের বর্ণ বিভাজন অনড়চল না। এই হয়েছে এ বৈশ্য তো তার ছেলেও বৈশ্য, তার নাতিও বৈশ্য, এরকম অনড় অচল না। এমনি স্বাভাবিকভাবেই বোঝা যায় তার স্বভাব অনুযায়ী কর্ম হয়, এবং কর্ম অনুযায়ী যদি তার বর্ণ অবস্থান হয়, তাহলে সেটা অনড় অচল কী করে হবে? এর ছেলে তো অ্যাটল এসব পছন্দ নাও হতে পারে, তার দেখা যাচ্ছে কোথাও কিছু কাউকে কেউ মারতে গেলে সে লাঠিতে ছোটা নিয়ে চলে যায়। ওর ভেতরে তো ক্ষত্রিয় স্বভাব আছে। হ্যাঁ, ধৃতি, দাক্ষণ, তেজ, এইগুলো ক্ষত্রিয় স্বভাব। যুদ্ধে চাপ্পপালায়নম, যুদ্ধে অবিচল। হ্যাঁ, কিন্তু তার মধ্যে ইয়েও আছে, মানে মানুষের ভালো করার ইচ্ছেও আছে, সব কিছু। ক্ষত্রিয়, এগুলো তো মানা হয় না। না, মানা হয় না মানে প্রথমে তো আমাকে জানতে হবে যে এরকম কিছু আছে। আমি ধরেই বসে আছি যে আমরা সব কাস্ট। হ্যাঁ, এবং এটা অনড়চল নয়। এরকম ভাগবতেও রয়েছে, যস্য জল্লক্ষণং প্রোক্তং পুংস বর্ণাভিব্যঞ্জকম তদন্নাপি দৃশ্যেত তত্ত্বে নৈব বিনির্দেশা। এই যদি দেখা যায় যে লক্ষণটা মানে ব্রাহ্মণের, সেটা একজন যে বৈশ্যকর্ম করছে তার মধ্যে, কিংবা যাকে শূদ্র বলা হচ্ছে, জন্মের হিসাবে যাকে শূদ্র বলা হচ্ছে, তার মধ্যে যদি এসব থাকে, যস্য জল্লক্ষণং, মানে ওই যে লক্ষণটা ব্রাহ্মণের থাকার কথা, সেই লক্ষণটা যদি তার মধ্যে থাকে, তাহলে এটা যদি দেখা যায়, তাহলে তত্ত্বে নৈব বিনির্দেশাৎ, মানে তাকে অন্য যে বর্ণের ওটা তাকে নির্দেশ করতে হবে। কেমন? সে ব্রাহ্মণ, সে শূদ্র নয়। এটা ঠিকই, যদি এই জিনিসটা যদি আমরা না শুরু করি, তাহলে শুরু হলো কোথা থেকে? যেহেতু এখান থেকে আমরা শুরু করেছি যে হ্যাঁ ভাগ বর্ণ বিভাজন হিসাবে আমরা যেটা শুরু করেছি, সেই থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, সেটাকে আমরা এই কন্টিনিউটিটা রাখিনি যে হ্যাঁ ওর যে পেশাগত বা ওর স্বভাবগত যে বিষয় আছে তার উপরে নির্ধারিত করে সেটা বিচার হবে, সেটা আমরা ধরে রাখি। আসলে হয়েছে কি, দীর্ঘ পরাধীনতা, বিদেশি শক্তির লুটপাট, এবং শেষে সাহেবরা এসে তো আমাদের সব কিছু উল্টে একেবারে কবরে পাঠিয়ে দিচ্ছিলেন। তো কাজেই স্বাভাবিকভাবে হারিয়ে গেছে, সেটাকে তো আমার আবার উদ্ধার করতে হবে। তো শুধু হারিয়ে গেলে চলবে না। তো কাজেই আমাদের মনে রাখতে হবে যেটা অনড়চল নয়, যার মধ্যে যে লক্ষণ দেখা যাবে। হ্যাঁ, যস্য জল্লক্ষণং দৃশ্যেত, তাকে অন্য বর্ণে নির্দেশ করতে হবে। সে অন্য বর্ণের, সে ব্রাহ্মণ, শূদ্র নয়। হ্যাঁ, আর ব্রাহ্মণ হয়ে তিনি পড়াশোনার ধার ধারেন না, তিনি অন্য কাজ ভালো করেন, তাহলে তিনি ব্রাহ্মণ নন। হ্যাঁ, ব্রাহ্মণ নন। তো এটা আছে। এই মহাভারতের বন পর্বে বলা হচ্ছে যে শূদ্রে যদি ওই লক্ষণগুলি দেখা যায়, তাহলে সে ব্রাহ্মণ। ব্রাহ্মণে যদি অন্য লক্ষণগুলো দেখা যায়, তাহলে সে শূদ্র। হ্যাঁ,
বনপর্বে মহাভারতেও উল্লেখ পাচ্ছি আমরা। এখন এইভাবে সমস্ত কিছুতেই দেখলে আমরা দেখব যে এইভাবেই ধরা আছে, এইটাই আমাদের বর্ণবিভাজন। এবং কোথায় তফাৎ, আজকে যেটা বলা হচ্ছে তার সঙ্গে তফাৎটা কোথায়? আজকে যেটা বলা হচ্ছে সেটা স্ট্যাটিক। তুমি একবার ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, তুমি জন্মেছ ব্রাহ্মণ, তুমি হবে ব্রাহ্মণ, তোমাকে হতেই হবে ব্রাহ্মণ। তোমার পড়াশোনা ভালো না লাগুক, তোমার যুদ্ধ করতে ভালো লাগুক, তবু তুমি ব্রাহ্মণ। হ্যাঁ, এইটে আমাদের দেশের নয়। আমাদের দেশে বিশ্বামিত্র ক্ষত্রিয়, তিনি কিন্তু শেষ অবধি ব্রাহ্মণ। ঋষি বিশ্বামিত্র, সে আরেক গল্প। বশিষ্ঠের আশ্রমে গেছিলেন, তিনি ওখানকার কামধেনু নিয়ে আসতে চেয়েছিলেন। যাই হোক, যেভাবে হোক তিনি সাধনা করে তিনি ব্রাহ্মণ। এরকম আরও অনেক পাবে তুমি। এটা যাতায়াত চলবে তোমার স্বভাব অনুযায়ী, তোমাকে যে শ্রেণীতে ফেলা হচ্ছে সেই শ্রেণীতে। এটা বোধহয় বিশ্বের শ্রেষ্ঠ বিভাজন। কর্ম অনুযায়ী বিভাজন সব জায়গায়ই হবে, হ্যাঁ, এবং কোথায় নেই, সব জায়গাতেই আছে। এবং সেই বিভাজনটা যাতে একেবারে বংশানুক্রমিক হয়ে না যায়। হ্যাঁ, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী আমরা তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি না, তো এটা নয়। আমাদের দেশে এরকম মানে স্থির নিশ্চয় কিছু নয়। এবার হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন মহাভারতের যুগে অমুক আছে তমুক আছে, আছে। স্বাভাবিকভাবেই যখন একজন অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, যা কিনা ব্রাহ্মণের গুণ, এগুলোর মধ্যে যে জন্মাচ্ছে, স্বাভাবিকভাবে তার আস্তে আস্তে ওই দিকেই চলে যাওয়ার কথা। তো সেরকম হলে তো সে নিশ্চয় ব্রাহ্মণ। কিন্তু সেরকম যদি না হয় তাহলে তো সে ব্রাহ্মণ না, সে অন্য কিছু। সে শূদ্রও হতে পারে, সে ক্ষত্রিয়ও হতে পারে, সে বৈশ্যও হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই কি বলে, এই একটা ঋগ্বেদের একটা দশম মণ্ডলে 90তম স্তোত্র, একটা স্তোত্র রয়েছে যেখানে ব্রাহ্মণবশ্য মুখমাসিত বাহুরাজন্যকৃত, মানে মুখে ব্রাহ্মণের অবস্থান, বাহুতে রাজন্য, রাজন্য মানে ক্ষত্রিয়, যারা রাজপুরুষ ক্ষত্রিয়, বাহু রাজন্যকৃত, উরু তদ্বৈ বৈশ্য, উরু তদ্বৈ, উরু পেটি উদর ইত্যাদি, উরু তদ্বৈ বৈশ্য, পদভ্যাং শূদ্র অবজায়তে। বলে এই তো বলে মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, এই উরু থেকে বৈশ্যের সৃষ্টি, পায়ে থেকে শূদ্রের সৃষ্টি। শূদ্রকে প্রথমেই, তা নয়। যারা এগুলো বলেন তারা বুঝে পান না যে পা দুটো না থাকলে তিনি দাঁড়াতেন কি করে, চলতেনই বা কী করে। হ্যাঁ, পা তো থাকতে হবে শরীরে, ওটা হেলা ফেলার জিনিস নয়, শক্ত সমর্থ পা। আরে খেলাধুলো করতাম সময়, বক্সিং করতে গিয়েও শুনেছি যে বক্সিং হাত দিয়ে করে না, পা দিয়ে করে। অবাক লেগেছে তখন, পা দিয়ে করে, সেটা কি? তখন বুঝলাম যে ফুটওয়ার্ক হচ্ছে আসল। পাটা যদি ঠিক না থাকে, ঠিক জায়গা মতো যেতে না পারো, তাহলে হবে না লড়াই তোমার দ্বারা। হ্যাঁ, তো কাছেই পা হেলা ফেলার জিনিস নয়। আর এখানে এরকম কথাও বলা হয়নি, ব্রাহ্মণবশ্য মুখমাসিত, মানে সমাজের যে শরীর, সমাজের শরীরে ব্রাহ্মণ মুখে অবস্থান করছেন। জ্ঞান বিজ্ঞান মস্তিষ্কং, সব কিছু যে মস্তিষ্কতে আছে, সেই মস্তিষ্ক যে মুখ দিয়ে কথা বলে, সমাজের মুখ, সেটা ব্রাহ্মণ। হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান সবই তার মধ্যে আছে। এবং বাহুরাজন্যকৃত, হাত দুটো রাজন্য অর্থাৎ ক্ষত্রিয়দের তৈরি। উরু তদ্বৈ বৈশ্য, উরু এবং উদর ইত্যাদি সব এগুলো বৈশ্যরাই তো এগুলোর দেখাশোনা করছেন। পদভ্যাং শূদ্র অবজায়তে, মুখে ব্রাহ্মণের অবস্থান,
উরু এবং উদর বৈশ্য, তা এই সমাজের এই উরু এবং উদর ইত্যাদির এই অংশটা হচ্ছে বৈশ্য, এবং পা শূদ্র জায়তে, শূদ্র থেকেই পায়ের উৎপত্তি। আমি উল্টো করে দেখবো কেন? তাহলে মুখমাসিত কেন বলবে? ব্রাহ্মণ বৈশ্য মুখমাসিত কেন বলবে? আমি উল্টো করে দেখবো কেন? পা দুটো শূদ্র, তারাই ধারণ করে রেখেছে। যত বড় ফৌজি তুমি বানাও, যত বড় মিলিটারি তোমার হোক, যদি ওই সেবা কার্যের নার্সিং স্টাফ আর মেডিকেল স্টাফ না থাকে, বন্দুক পিস্তল দিয়ে কিচ্ছু হবে না। যে গুলি খেলো সে খেলোই। হ্যাঁ, তো কাজেই এবং রসদ সাপ্লাই করা, এ করা, তো সেবা কার্যে যারা আছে তারাই তো করছে। হ্যাঁ, তার শূদ্র বলেই বুঝি তুচ্ছ তাচ্ছিল্য করার জিনিস নয়। এবং পায়ে থেকে শূদ্রদের উৎপত্তি এমন কথা এখানে বলা নেই। পুরো স্তোত্রটা যদি হ্যাঁ সমাজের সেটার মুখে ব্রাহ্মণের অবস্থান, উদর উরুতে বৈশ্যের অবস্থান, এবং পদভ্যাং মানে দুটো পা শূদ্র বা জায়তে, শূদ্র থেকে উৎপত্তি এই পা দুটো। এইভাবেই সমাজের যে শরীর তাকে ভাগ করা হয়েছিল, এবং এটা মোটেই মানে অনরচল নয়। হলে শূদ্র তো হলেই তাহলে তো যে কর্ম বলা হয়, যে কর্মফল, এখন আমাদের হিন্দু দর্শনে তো জন্মান্তরবাদ তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এত বড় শক্তি একটা, জন্মালো, কিছুদিন হামাগুড়ি দিল, তারপরে বড় হলো, তারপর দেখা যায় সে অনেক কিছু করছে, সে বিশাল বিশাল ব্যাপার করে ফেলছে, তারপর মূল্য শেষ হয়ে গেল। এত বড় ক্ষমতা, এত বড় শক্তি শেষ হতে পারে কি? হ্যাঁ, কনজারভেশন অফ এনার্জি তো পদার্থবিদ্যাও বলছে এনার্জি। এখন তো পদার্থবিদ্যা বলছে এনার্জি, শক্তি আর পদার্থ একই, এটা রূপে দেখা যায় এক এক রূপে। তো এখানেও তাই, এটাই আছে, এবং এই বিশাল শক্তি একবারে শেষ হয়ে যেতে পারে না। কাজেই হিন্দু দর্শনের একটা অন্যতম অংশ হচ্ছে জন্মান্তরবাদ। তাহলে জন্মান্তরবাদ, সেখানে কর্মফলের প্রশ্ন আছে। তা আমার পুণ্যকর্মের ফলে আমি যদি অধ্যয়ন অধ্যাপনা হয় এরকম কুলে জন্ম হয় আমার, তাহলে আমার ব্রাহ্মণ হওয়ার সম্ভাবনাই বেশি, আমি ব্রাহ্মণ হব। তাহলে এক জন্ম হচ্ছে, তার মানে আমি হবই এমন না, কাজেই আসতে পারে ওখানে, কিন্তু হবই এমন কথা নেই। এবং আমরা মানে আধুনিক যে শ্রেণী বিভাজন, এটাকে তো বর্ণ বলবো না, শ্রেণী বিভাজন। তো শ্রেণী বিভাজন কেন বলছি, কেন বর্ণ বলছি না? শ্রেণী বিভাজনে কিন্তু ওই তখন পাশ্চাত্য এই শোষণ, শোষিত, শোষক ইত্যাদি কথা এসে যায়। এক্সপ্লয়টেশন মানে মার্ক্সীয় চিন্তাধারা। তো ওগুলো মোটা দাগের ভাবনা, অত্যন্ত স্থূল চিন্তা। এখানে আমরা বলছি তার স্বভাব কি বলছে, তার স্বভাব যা বলছে সে সেদিকে যাবে, সেখানেই তার অবস্থান হবে। এবং এটা বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যবস্থা। আমাদের চেষ্টা থাকা উচিত, পুরোপুরি না হলেও এটাকে আমরা কতটা রিভাইভ করতে পারি, কতটা পুনর্জন্ম দিতে পারি, এবং এই যে বুঝতে পারি যে ওই দৈবায়ত্ত কুলে জন্ম, আমি আমার পুণ্যকর্মের ফলে হয়তো অধ্যাপকের বাড়িতে জন্ম নিয়েছি, তার মানে আমি অধ্যাপকই হব, অধ্যয়নই আমার তপস্যা হয়ে দাঁড়াবে, তা সত্যি নয়। হ্যাঁ, যার ওটা হবে তাকে দিয়েই এটা করানো হবে, তখনই আমরা তপস্বী পাবো। এবং কথায় কথায় একটু আগে শোষক শোষিতের কথা এলো। আজকাল যেহেতু মানে খুব সাংঘাতিক বিষ উগড়ানো হয় ব্রাহ্মণ টাহ্মণ ইত্যাদি বলে, এক হিসাবে আমার তো ব্রাহ্মণ কুলে জন্ম নয়, কাজে ব্রাহ্মণদের হয়ে ওকালতি করা আমার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু আমি ওকালতি করছি আমাদের চিন্তাধারার। সেখানে ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম আমি, আমার স্বভাবও ব্রাহ্মণের, ব্রহ্মকর্ম সমাপজম,
আমার মধ্যে আছে, তখন আমি ওই করছি। আমার কি কাজ? যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা ইত্যাদি। বটেই তো, যে পড়াশোনা করছে, যে পড়াশোনা নিয়ে থাকে, সেই তো অধ্যাপনা করবে। যার একটুও ভালো লাগে না ওটা, ওখান থেকে বেরিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও মদ্যপান, কোথাও একটু পিকনিক, কোথাও কিছু করে বেড়ায়, তার তো ওটা কাজ না। তার যেটা কাজ সেটা করবে সে। তো যে যার এগুলো নিয়েই থাকতে ভালোবাসে, এগুলোর মধ্যেই থাকে, সে অধ্যয়ন করবে। কিন্তু সেখানে আবার কী নির্দেশ করা আছে? তিনি দান পরিগ্রহ করবেন, প্রতিগ্রহ করবেন, মানে তিনি অযাচিত দান নেবেন। কারো কাছে তিনি দান চাইবেন না। হ্যাঁ, চাইবেন না। ব্রাহ্মণ যদি একেবারে, যেসব আজকাল বলা হয় ব্রাহ্মণরা সবাই, আরে ব্রাহ্মণ যদি মানে নিজের জন্য টানতে চাইতো, তাহলে বলতো নাকি যে অযাচিত দান নেবে, কারো কাছে কিছু চাইবে না, শিক্ষা দান করে, বিদ্যা দান করে, কারো কাছে তুমি কোনো ধন চাইবে না। কিন্তু সেইখানে আবার নির্দিষ্ট আছে, সমাজের দায়িত্ব হচ্ছে যার অধ্যয়ন তপস্যা, যার অধ্যাপনা তপস্যা, যজন যাজন, যার জীবনযাপনের একটা অংশ, তাকে বাঁচিয়ে রাখা, সুখে রাখা আমাদের দায়িত্ব। কাজে ব্রাহ্মণকে দান করা, তাই 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 ব্রাহ্মণকে সম্মান করা, ব্রাহ্মণকে দান করা, ক্ষত্রিয়কে তার প্রাপ্য সম্মান দেয়া ইত্যাদি এইভাবেই আছে। এবং এটা বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজ ব্যবস্থা। এটা ভুলে গিয়ে আমরা যদি এখন অন্য কিছু করি, তাহলে ঈশ্বর আমাদের কৃপা করুন, জানি না কি হবে। তবে জাতিগত জনগণনা ভারতীয় সংস্কৃতির অনুসরী না, 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 এটা বলেই আমরা আজকে শেষ করব। নিশ্চয়ই, আপনি যেভাবে করে আমাদেরকে পুরো জিনিসটা বিস্তারিতভাবে বললেন, আমারও জিনিসটা নিয়ে পুরোপুরিভাবে এখন ক্লিয়ার হলো। অ্যাকচুয়ালি আমাদেরকে শুধু, আমার মনে হয় যে নিজেদেরকে সেই জায়গাটা আমরা কতদূর নিয়ে যেতে পারবো আমি জানি না। তবে এই আলোচ্য বিষয় থেকে যদি নিজেদের মনে, নিজের থেকে যদি আমি একলা, যদি আমি এতটুকু যদি চিন্তা ভাবনা রাখি যে হ্যাঁ আমাদের সমাজ এরকমভাবে তৈরি, আমি জাতিগত ভেদে আমি যাব না, তাহলে হয়তো একটা আমরা নতুন শুরুয়াতের দিকে আমরা এগোতে পারবো। তো আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলো। কোনো রকম কোশ্চেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন আমাদেরকে কমেন্টসের মাধ্যমে। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার।